টাকা দিয়ে টাকা কিভাবে তৈরি হয়। আমাদের মধ্যবিত্ত মানুষদের স্যালারি যেন বালির মুঠোর মতো। যত শক্ত করে ধরতে চাই তত দ্রুত ফসকে যায়। স্যালারি অ্যাকাউন্টে টাকা আসতে না আসতেই ইএমআই এর কথা মনে পড়ে, বাসা ভাড়া মনে পড়ে, মোবাইল বিল, রেশন, পেট্রোল, নেটফ্লিক্স, আর তারপর হঠাৎ কোনো বিয়ে, কোনো মেডিকেল খরচ, কোনো এমার্জেন্সি। মাসের মাঝখানে শুধু একটাই প্রশ্ন ঘুরতে থাকে, পরের স্যালারি কবে আসবে। আমরা পুরো দমে কাজ করি, পুরো সময় দিই, কিন্তু টাকা কখনো আমাদের জন্য কাজ করে না। আমরা টাকা কামাই আর টাকা চুপচাপ আমাদের ছেড়ে চলে যায়। কিন্তু এটাই কি জীবন, নাকি এর থেকে বের হওয়ার কোনো রাস্তা আছে? আজকে আমরা বুঝব টাকা দিয়ে টাকা কিভাবে তৈরি হয়, 732 রুল কি, আর কেন ওয়ারেন বাফেট তার ওয়েলথের পুরো রহস্য মাত্র একটা জিনিসকে দেন, কম্পাউন্ডিং। শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো আজকে আপনার পুরো চিন্তা ভাবনাটাই বদলে যাবে। 3 বন্ধু, 3 রকম চিন্তা। 3 জন বন্ধু ছিল, বিজয়, শুভম আর আকাশ। 3 জনই একটা ছোট্ট শহরে বড় হয়েছিল, যেখানে সন্ধ্যা তাড়াতাড়ি নেমে আসত, দোকানপাট তাড়াতাড়ি বন্ধ হয়ে যেত, আর স্বপ্নগুলো প্রায় 4 দেয়ালের মধ্যেই আটকে থাকত। সেখানকার মানুষ চাকরিকেই সবচেয়ে বড় সাফল্য মনে করত। সরকারি চাকরি পেলে তো জীবন হয়ে গেল, এটাই ছিল সবার ধারণা। কিন্তু এই 3 জনের মাথায় অন্য কিছু ঘুরত। কলেজের শেষ বছরে যখন সবাই নিজের ভবিষ্যৎ নিয়ে কনফিউজড, তখন এই 3 জন রাতের পর রাত ছাদে বসে কথা বলত। আলোচনার বিষয় সবসময় একটাই, বড়লোক হতে হবে। শুধু চাকরি না, শুধু মাসের খরচ না, কিছু একটা বড় করতে হবে। 3 জনের কাছেই ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি ছিল। 4 বছরের পড়াশোনা, প্র্যাকটিক্যাল, এক্সাম, প্রজেক্ট আর প্লেসমেন্টের টেনশন পেরিয়ে হাতে এসেছিল সেই কাগজ যেটা সমাজের চোখে তাদের সেটেলড করে দেয়। কিন্তু তাদের কাছে সেই ডিগ্রি শেষ গন্তব্য ছিল না, সেটা ছিল শুধু একটা টিকিট, মুম্বাই যাওয়ার টিকিট। মুম্বাই, স্বপ্নের শহর, যেখানে প্রতি দ্বিতীয় মানুষ কিছু একটা হতে এসেছে। ভিড় অনেক, কিন্তু সুযোগ তার চেয়েও বেশি। প্রথমবার মুম্বাই পৌঁছে স্টেশনের ভিড় দেখে এক মুহূর্তের জন্য ভয়ও লেগেছিল। এত মানুষ, এত ছোটাছুটি, এত দ্রুত জীবন। কিন্তু সেই ভিড়ের মধ্যেই তারা নিজেদের ভবিষ্যৎও দেখতে পাচ্ছিল। মনে হচ্ছিল, এখানে লাখো মানুষ যদি কিছু হতে পারে, আমরা কেন পারব না। স্বপ্ন 3 জনের একই ছিল, বড়লোক হওয়া, কিন্তু চিন্তা ছিল একদম আলাদা। বিজয় সবসময় গ্রুপের সবচেয়ে উৎসাহী আর প্রাণবন্ত ছেলে। কলেজেও নতুন কিছু আসলে সবার আগে সেই ট্রাই করত। তার কাছে জীবনের মানে ছিল অভিজ্ঞতা। সে বলতো, টাকা কামিয়ে কি লাভ যদি জীবন এনজয় করতেই না পারি। তার মনে হতো তরুণ বয়স আর ফিরে আসবে না, এখন ঘুরতে হবে, এখন দেখাতে হবে, এখন বাঁচতে হবে। তার কাছে বড়লোক হওয়ার মানে ছিল ভালো লাইফস্টাইল, ব্র্যান্ডেড জিনিসপত্র, নতুন ফোন, সোশ্যাল সার্কেল, মানুষের মধ্যে একটা স্ট্যাটাস। সেভিং পরে করব, ইনভেস্টমেন্ট পরে করব, আপাতত জীবন উপভোগ করব, এটাই ছিল তার প্ল্যান। অন্যদিকে শুভম শান্ত, গভীর চিন্তার, সবকিছু বিস্তারিতভাবে বোঝার মানুষ। কলেজে যখন বাকিরা স্যালারি প্যাকেজ নিয়ে কথা বলতো, সে জিজ্ঞেস করত, কোম্পানি কত বছর টিকবে। যখন সবাই বাইক কেনার প্ল্যান করত, সে জিজ্ঞেস করত, ওই টাকাটা কোথাও ইনভেস্ট করলে 10 বছর পরে কত হতো। তাকে তাড়াতাড়ি বড়লোক হতে হতো না, তাকে সিস্টেম বুঝতে হতো। 3 জন একই ঘরে বসত, একই চায়ের দোকানে যেত, একই লোকাল ট্রেন ধরত, কিন্তু তাদের মাথায় চলতে থাকা ছবি ছিল আলাদা। বিজয় নিজেকে এমন জীবনে দেখত যেখানে মানুষ তাকে নোটিস করবে। শুভম নিজেকে এমন জীবনে দেখত যেখানে ব্যাংক ব্যালেন্স তাকে শান্তি দেবে। আকাশ নিজেকে এমন জীবনে দেখত যেখানে টাকার গ্রাফ ধীরে ধীরে উপরে উঠতে থাকবে। 3 জনের শুরু একরকম ছিল, মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ড, সীমিত টাকা, বড় স্বপ্ন। কিন্তু আসল পার্থক্য ছিল ইনকামে নয়, পার্থক্য ছিল চিন্তায়। একটা চিন্তা বলতো, আগে খরচ পরে সেভিং। দ্বিতীয় চিন্তা বলতো, আগে অ্যাসেট পরে আরাম। আর তৃতীয় চিন্তা বলতো, আগে নিয়ম বোঝো, তারপরে টাকা লাগাও। তখন তারা বুঝতেও পারেনি এই চিন্তাটাই সামনে গিয়ে তাদের পুরো জীবনের দিক ঠিক করে দেবে। কারণ বড়লোক হওয়ার স্বপ্ন দেখা সহজ, কিন্তু বড়লোক হওয়ার মতো চিন্তা রাখা কঠিন। 3 জন একই শহর থেকে এসেছিল, একই বয়স, একই ডিগ্রি, একই শুরু। কিন্তু জীবন এবার 3টে আলাদা পথে চলতে যাচ্ছিল। বিজয়ের গল্প। বিজয়ী সবার আগে চাকরি পেল 30,000 মাসে। যেদিন অফার লেটার এলো, সেদিন তার চোখে অন্যরকম এক আলো ছিল। বাড়িতে ফোন করল, মায়ের গলা কাঁপছিল আনন্দে। বাবা শুধু একটাই কথা বললেন, এখন তুমি নিজের পায়ে দাঁড়িয়ে গেছো।
23 বছরে 30,000 স্যালারি তার কাছে কোটি টাকার মতো লাগলো। মনে হলো ব্যাস, এবার জীবন সেট হয়ে গেছে, এবার আমি জিতে গেছি। মুম্বাইতে প্রথম স্যালারির মেসেজ ফোনে আসতেই সে স্ক্রিনশট নিল, বন্ধুদের পাঠালো, ইনস্টাগ্রাম স্টোরি দিল। ফার্স্ট স্যালারি ফিলিং। মনে হলো এটাই সেই জীবনের শুরু যেটা স্বপ্ন সে দেখেছিল। আর এখান থেকেই ধীরে ধীরে একটা এমন পথ শুরু হলো যেটা বাইরে থেকে চকচকে কিন্তু ভেতর থেকে ফাঁপা। মুম্বাইয়ের পার্টি কালচার। উইকেন্ড মানে ঘরে বসে থাকা না, বাইরে যাওয়া। নতুন নতুন ক্যাফে, রুফটপ রেস্টুরেন্ট, ক্লাব নাইটস। অফিসের মানুষেরাও তাই ঘটছিল। কেউ নতুন ফোন কিনল, কেউ অ্যাপেল ওয়াচ, কেউ ব্র্যান্ডেড জুতো। বিজয় মনে মনে ভাবল, আমি পিছিয়ে থাকলে মানুষ কি ভাববে। প্রথম স্যালারির মাত্র 3 মাসের মধ্যে সে পুরনো ফোন বদলে ফেলল ইএমআইতে। তারপর জামা কাপড়, তারপর জুতো। প্রতিটা কেনার পর কয়েক মিনিটের জন্য খুব ভালো লাগতো, মনে হতো সত্যিই বুঝি এগিয়ে যাচ্ছি। কিন্তু সে বুঝতে পারছিল না সে আসলে এমন একটা চক্রে আটকে যাচ্ছে যার নাম লাইফস্টাইল ইনফ্লেশন। স্যালারি এলো, খরচ বাড়ল। স্যালারি একটু বাড়ল, খরচ তার চেয়ে বেশি বাড়ল। ধীরে ধীরে অফিসের কাছে থাকার ইচ্ছা হলো। লোকাল ট্রেনের ভিড়ে ক্লান্ত হয়ে গিয়েছিল। মনে হলো আমি কামাই করি, আমার আরাম পাওয়া উচিত। অফিসের পাশে একটা অ্যাপার্টমেন্ট নিল, মাসে 12,000 ভাড়া। ভাড়া দেওয়ার সময় মনে হলো এটা খরচ নয়, এটা আপগ্রেড। এখন সে বলতে পারবে আমি অফিসের কাছে থাকি। কিন্তু সত্যিটা হলো তার স্যালারির প্রায় অর্ধেক চলে যাচ্ছে শুধু একটা ছাদের জন্য। কয়েক মাস পরে অফিসের 2 বন্ধু কার কিনে ফেলল। লাঞ্চ টাইমে পার্কিংয়ে দাঁড়িয়ে তারা নিজেদের কার নিয়ে কথা বলতো। বিজয়ের মনে অস্থিরতা শুরু হলো, আমার কাছে কেন নেই। শোরুম গেল, একটা চকচকে কার দেখল, স্বপ্নের মতো। দাম বেশি, কিন্তু সেলসম্যান বলল, স্যার ইএমআই মাত্র 12,000। মাত্র, এই শব্দটাই ছিল সবচেয়ে বিপজ্জনক। 12,000 ইএমআই প্লাস 12,000 ভাড়া ইকুয়ালস টু 30,000 স্যালারিতেই প্রথম দিন থেকে 24,000 ফিক্সড। বিদ্যুৎ, ইন্টারনেট, খাবার, পেট্রোল আলাদা। মোট মিলিয়ে মাসে 25,000-এর বেশি নিশ্চিত খরচ। সেভিং প্রায় শেষ। কিন্তু বাইরে থেকে দেখলে সব দারুণ, কার আছে, ভালো ফ্ল্যাট আছে, ব্র্যান্ডের জামা আছে। মানুষ বলতো বিজয় তো সেটেলড হয়ে গেছে। সে নিজেও তাই ভাবত। কিন্তু ধীরে ধীরে মাসের শেষে ব্যালেন্স কমতে লাগল। ক্রেডিট কার্ড ব্যবহার শুরু হলো, পরের স্যালারিতে মিটিয়ে দেব। আর সেই চক্র বারবার চলতে লাগল। এখানে ওয়ারেন বাফেটের একটা কথা মনে পড়ে, খরচের পর যা বাঁচে তা সঞ্চয় করো না, আগে সঞ্চয় করো, তারপর যা বাঁচে তা খরচ করো। কিন্তু বিজয় এর উল্টোটা করল, আগে খরচ, তারপর যা বাঁচবে তা সেভিং। আর যখন কিছুই বাঁচল না, তখন সেভিং কোথা থেকে হবে। তার মনে হতো সে এগিয়ে যাচ্ছে, কারণ তার লাইফস্টাইল উন্নত হচ্ছিল, কিন্তু আসলে সে আটকে যাচ্ছিল ইএমআইতে, স্টেটাসের দৌড়ে, তুলনায়। সে প্রতি মাসে কাজ করত, স্যালারি যেত খরচের জন্য, টাকা তার কাছে থামত না, বাড়া তো অনেক দূরের কথা। ওয়ারেন বাফেটের আরেকটা কথা আছে, যদি আপনি এমন জিনিস কেনেন যার দরকার নেই, তাহলে শীঘ্রই আপনাকে এমন জিনিস বেচতে হবে যার দরকার আছে। বিজয়কে এই কথাটা তখন বোঝো না। তার মনে হয়েছিল কার দরকার, বড় ফ্ল্যাট দরকার, দেখানো দরকার। কিন্তু যা সত্যিই দরকার ছিল, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, এমার্জেন্সি ফান্ড, ইনভেস্টমেন্ট, সেটা পিছনে পড়ে গেল। 23 বছরে মনে হয়েছিল জিতে গেছি। 25-এর মধ্যে ইএমআই হিসেব করে মাস প্ল্যান করছিল। 27-এ স্যালারি বাড়ার অপেক্ষা করত শুধু খরচ ম্যানেজ করার জন্য। সে কখনো ভাবেনি টাকা তার জন্য কিভাবে কাজ করবে, শুধু ভেবেছিল সে টাকার জন্য কতটা কাজ করতে পারবে। আর এটাই লাইফস্টাইল ট্র্যাপ, যেখানে প্রতিটা আপগ্রেড আপনাকে ওপরে উঠছে মনে হয়, কিন্তু আসলে ধীরে ধীরে আপনাকে নিচে বেঁধে ফেলে। বিজয় সত্যিই মনে করত সে এগিয়ে যাচ্ছে, কিন্তু আসলে সে একটা সোনালি শিকল পরে নিয়েছিল, যার নাম ছিল ইএমআই। শুভমের গল্প। যখন বিজয় মুম্বাইয়ের চাকচিক্যে হারিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় শুভম একটা সম্পূর্ণ আলাদা সিদ্ধান্ত নিল। সে দামি মুম্বাই ছেড়ে প্যানওয়েলে থাকা শুরু করল। তখন ছিল 2009, আজকের ডেভেলপড নবী মুম্বাই না, তখনকার প্যানওয়েল। চারিদিকে ধুলো, অসম্পূর্ণ রাস্তা, ফাঁকা প্লট, কিছু অর্ধনির্মিত বিল্ডিং। মানুষ মজা করত, এখানে কে থাকবে, মুম্বাই ছেড়ে এখানে চলে এলে, কেরিয়ার বানাতে এসেছো না গ্রাম বসাতে। কিন্তু শুভম ভিড় দেখছিল না, সে ভবিষ্যৎ দেখছিল। তার কাছে বেশি টাকা ছিল না, প্রথম কয়েক মাস চাকরিও ছিল না।
খরচ চালাতে বাবার কাছ থেকে টাকা আনতে হয়েছিল, কিন্তু একটা জিনিস তার কাছে ছিল, জ্ঞান। সে প্রতিদিন বেরোত, সাইট দেখত, ডেভেলপারদের সাথে কথা বলতো, স্থানীয় মানুষদের জিজ্ঞেস করত, ম্যাপ দেখত, সরকারি নোটিশ পড়ত। সে বুঝতে পারছিল প্যানুয়েল শুধু আজকের নয়, প্যানুয়েল 10-15 বছর পরে কি হবে, আসল গল্প সেখানে। মেট্রোর ঘোষণা হয়ে গিয়েছিল, নতুন রোড প্রজেক্টের প্ল্যানিং ছিল, ইনফ্রাস্ট্রাকচার ধীরে ধীরে তৈরি হচ্ছিল, কমার্শিয়াল ডেভেলপমেন্ট আসতে যাচ্ছিল। মানুষ বর্তমান দেখছিল, শুভম ভবিষ্যৎ পড়ছিল। সে জানত রিয়েল এস্টেটে টাকা একদিনে তৈরি হয় না, কিন্তু সঠিক জায়গায় আর সঠিক সময়ে যদি এন্ট্রি হয়, তাহলে সময়ই সবচেয়ে বড় পার্টনার হয়ে যায়। সে একটা ছোট ইনভেস্টমেন্ট করল, 10 লাখের কাছাকাছি। তার জন্য এটা ছোট ছিল না, এটা ছিল তার আর তার পরিবারের বছরের পর বছরের সঞ্চয়। রিস্ক ছিল, ভয়ও ছিল, কিন্তু সে জুয়া খেলেনি, সে রিসার্চ করে সিদ্ধান্ত নিয়েছিল। প্রথম কয়েক বছর তেমন কিছু হলো না, কোনো বড় লাভ না, কোনো চমৎকার না। মানুষ আবার বলল, দেখলে কিছুই হলো না। কিন্তু রিয়েল এস্টেট শোরগোল করে না, সে চুপচাপ বাড়ে। ধীরে ধীরে রাস্তা ভালো হলো, তারপর একটা স্কুল খুলল, তারপর একটা ছোট মল, তারপর আশেপাশে আরও বিল্ডিং তৈরি হতে শুরু করল। যে এলাকা একসময় শুনশান ছিল, সেটা ধীরে ধীরে বাসযোগ্য হয়ে উঠল। আর তারপর সেটাই হলো যার জন্য শুভম অপেক্ষা করছিল। 11 বছর পরে সেই প্রপার্টি, যেটা 10 লাখে কেনা হয়েছিল, 90 লাখ হয়ে গিয়েছিল। একদিনে না, এক বছরে না, বরং সময়, ডেভেলপমেন্ট আর ধৈর্যের সাথে মিলে। এটাই হলো পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের রিয়েল এস্টেট ভার্সন। শুধু প্রপার্টির ভ্যালু বাড়েনি, রেন্টও বাড়ল। প্রথমে ছোট রেন্ট পাওয়া গেল, তারপর এলাকা ডেভেলপ হওয়ায় রেন্ট বাড়ল, তারপর ডিমান্ড বাড়লে আরও বাড়ল। একসময় এলো যখন সেই একটা প্রপার্টির রেন্ট তার স্যালারির সমান পৌঁছে গেল। এখান থেকেই সে দ্বিতীয় পদক্ষেপ নিল। প্রথম প্রপার্টির রেন্ট দ্বিতীয় প্রপার্টির ইএমআইতে লাগালো, দ্বিতীয় থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ, ধীরে ধীরে 4টে প্রপার্টি। সে কখনো হঠাৎ বড়লোক হওয়ার চেষ্টা করেনি, সে শুধু সময়কে নিজের সাথে যুক্ত করে নিয়েছিল। মানুষ জিজ্ঞেস করত, কতক্ষণ অপেক্ষা করবে? সে হেসে বলতো, যতক্ষণ না সময় আমার হয়ে কাজ শুরু করে। আর একদিন তাই হলো। তার স্যালারি আর তার সবচেয়ে বড় ইনকাম ছিল না, রেন্ট ছিল। এখন সে কাজ করছিল কারণ করতে চাইতো, প্রয়োজনে না। সে সকালে উঠে অফিস যেত, কিন্তু কাল যদি ছাড়তেও হয়, জীবন থামবে না, কারণ তার কাছে অ্যাসেট ছিল। অ্যাসেট যেগুলো প্রতি মাসে টাকা আনছিল, প্রতি বছর মূল্যে বাড়ছিল। সে কোনো লটারি জেতেনি, কোনো শর্টকাট নেয়নি। সে শুধু একটাই কাজ করেছিল, তাড়াতাড়ি শুরু করেছিল, সঠিক জায়গা বেছেছিল আর ধৈর্য ধরেছিল। যেখানে বাকিরা 5 বছরের রেজাল্ট চাইছিল, সে 10-15 বছরের কথা ভাবছিল। আর এটাই ছিল পার্থক্য। সে কাজ করছিল না, তার অ্যাসেট কাজ করছিল। যখন মানুষ স্যালারির অপেক্ষা করছিল, সে রেন্টের নোটিফিকেশন দেখছিল। যখন মানুষ ইএমআইতে বাঁধা ছিল, সে অ্যাসেট থেকে মুক্ত হয়ে গিয়েছিল। রিয়েল এস্টেট তাকে শুধু টাকা দেয়নি, সময় দিয়েছে, শান্তি দিয়েছে, চয়েস দিয়েছে। আর এটাই আসল ওয়েলথ। আকাশের গল্প। যেখানে বিজয় লাইফস্টাইলে জড়িয়ে গিয়েছিল আর শুভম জমিতে ভবিষ্যৎ খুঁজছিল, সেখানে আকাশ বেছে নিল তৃতীয় একটা পথ। না বেশি শোরগোল, না বেশি দেখানো। সে জানত স্টক মার্কেট তাড়াতাড়ি বড়লোক হওয়ার জায়গা না, কিন্তু সঠিক পদ্ধতিতে খেললে এটা ধীরে ধীরে জীবন বদলে দিতে পারে। আকাশ প্রথমেই তার টাকাকে একটা সিস্টেম দিল। সে 50-30-20 রুল অনুসরণ করল। 50% প্রয়োজনের জন্য, 30% লাইফস্টাইলের জন্য, 20% সরাসরি ইনভেস্টমেন্টে। সে সিদ্ধান্ত নিল, যাই হোক, এই 20% কখনো মিস হবে না। স্যালারি কম হোক বা বেশি, মাসে যতই খরচ হোক, ইনভেস্টমেন্ট আগে কাটা যাবে। সে বলতো, নিজেকে আগে প্রায়োরিটি না দিলে সারা জীবন অন্যের জন্য কাজ করতে হবে। ওয়ারেন বাফেটের সেই কথাটা তার মনে গেঁথেছিল। খরচের পর যা বাঁচে তা সঞ্চয় করো না, আগে সঞ্চয় করো, তারপর যা বাঁচে তা খরচ করো। আকাশ এটাকে নিয়ম করে নিল। সে শুরু করল ইন্ডেক্স ফান্ড এসআইপি দিয়ে। কোনো হাই রিস্ক স্টক না, কোনো টিপস না, কোনো শর্টকাট না। প্রতি মাসে অটো ডেবিট, মার্কেট উপরে থাকুক বা নিচে। শুরুতে তেমন কোনো এক্সাইটমেন্ট ছিল না, গ্রাফ ধীরে ধীরে বাড়ছিল। কোনো বড় লাভ নেই। কখনো কখনো মার্কেট পড়লে তার পোর্টফোলিও লাল হয়ে যেত। বন্ধুরা বলতো, দেখলে মার্কেট হলো জুয়া। কিন্তু আকাশ জুয়া খেলছিল না, সে সময় কিনছিল। সে আরেকটা নিয়ম যোগ করল, প্রতি বছর নিজের ইনভেস্টমেন্ট 10% বাড়াতে হবে। স্যালারি বাড়ুক বা না বাড়ুক, এসআইপি অবশ্যই বাড়বে। প্রথম বছর 5,000, পরের বছর 5,500, তারপর 6,000-এরও বেশি। ধীরে ধীরে তার ইনভেস্টমেন্ট বাড়তে লাগল।
ওয়ারেন বাফেটের আরেকটা কথা তার মনে থাকত, স্টক মার্কেটে অধৈর্য মানুষের কাছ থেকে টাকা নিয়ে ধৈর্যশীল মানুষকে দেয়। আকাশ অধৈর্য ছিল না, সে বুঝে নিয়েছিল মার্কেটে বড়লোক সেই হয় যে টিকে থাকে। কিন্তু সে এখানেই থামল না, তার বোঝা হয়ে গেল যে শুধু স্যালারি দিয়ে বড় কর্পাস তৈরি করা কঠিন। তাই সে সাইড ইনকাম তৈরি শুরু করল। সন্ধ্যায় ফ্রিল্যান্সিং, উইকেন্ডে ছোট আইটি প্রজেক্ট, অনলাইন স্কিল শেখা, কোডিং উন্নত করল, ডেটা টুল শিখল, ছোট ছোট ক্লায়েন্ট নিল। শুরুতে এক্সট্রা 5,000 আসত, তারপর 10,000, তারপর কখনো 20,000ও আসত। সে সেই এক্সট্রা ইনকাম খরচ করেনি, সরাসরি ইনভেস্টমেন্টে ঢেলে দিল। এখন তার এসআইপি শুধু স্যালারি থেকে চলছিল না, তার স্কিলও তার জন্য টাকা তৈরি করছিল। ধীরে ধীরে তার মাল্টিপল ইনকাম সোর্স হয়ে গেল, জব ইনকাম, ফ্রিল্যান্সিং ইনকাম, বোনাস ইনকাম। প্রতিবারই একই নিয়ম, আগে ইনভেস্টমেন্ট। কয়েকবার মার্কেট ক্র্যাশ হলো, তার পোর্টফোলিও পড়ল, মানুষ প্যানিকে বেচে দিচ্ছিল। কিন্তু তার ওয়ারেন বাফেটের কথা মনে ছিল, যখন মানুষ লোভী হয় তখন ভয় পান, আর যখন মানুষ ভয় পায় তখন লোভী হন। যখন সবাই ভয় পাচ্ছিল, আকাশ এসআইপি বাড়িয়ে দিল, কারণ সে জানত ডিসকাউন্টে কেনাটাই লং টার্ম ওয়েলথের ভিত্তি। বছর বছর তার কর্পাস বাড়তে লাগল। প্রথম 2-3 বছরে গ্রোথ ছিল ছোট, তারপর কম্পাউন্ডিং তার জাদু দেখাতে শুরু করল। আগে যে ইন্টারেস্ট পাওয়া যেত সেটা ছিল সামান্য, তারপর ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট যোগ হতে লাগল, তারপর সেই ইন্টারেস্ট তার বার্ষিক কন্ট্রিবিউশনের চেয়েও বেশি হয়ে গেল। এখানেই সে আসল ম্যাজিক অনুভব করল। তার বোঝা হলো টাকা কামানোর চেয়েও বেশি দরকার টাকা ধরে রাখা এবং সময় দেওয়া। 10 বছরের মধ্যে তার পোর্টফোলিও এত বড় হয়ে গেল যে চাইলে বেসিক খরচ ইনভেস্টমেন্ট রিটার্ন থেকেই কভার হতে পারত। সে এখন কাজ করছিল কারণ করতে ভালো লাগত, ইএমআই ভরতে হবে বলে না। সে প্রায়ই বলতো, রিস্ক আসে যেখানে বোঝাপড়া নেই সেখান থেকে। সে কখনো না বুঝে ইনভেস্ট করেনি, সে ধৈর্যকে একটা স্কিল বানিয়ে নিয়েছিল। ধীরে ধীরে তার ইনভেস্টমেন্ট ইনকাম তার লাইফস্টাইল কস্টকে ধরতে লাগলো। আর একদিন সে হিসেব করে দেখল, এই গ্রোথ রেট যদি আরও 5 বছর চলে, সে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। কোনো লটারি না, কোনো ক্রিপ্টো গ্যাম্বল না, কোনো ওভারনাইট সাকসেস না, শুধু ডিসিপ্লিন, কনসিস্টেন্সি আর কম্পাউন্ডিং। যখন মানুষ স্যালারি ইনক্রিমেন্টের অপেক্ষা করছিল, আকাশ কম্পাউন্ডিং ইনক্রিমেন্ট দেখছিল। সে বুঝে গিয়েছিল আসল ফ্রিডম হাই ইনকাম থেকে আসে না, ফাইন্যান্সিয়াল কন্ট্রোল থেকে আসে। আর তাই সে হেসে বলতে পারত, আমি কাজ করতে চাই বাধ্য হয়ে না। এটাই ছিল তার গেম, স্টক মার্কেট প্লাস ডিসিপ্লিন প্লাস টাইম। 732 রুল অফ কম্পাউন্ডিং। এবার মনোযোগ দিয়ে বুঝুন, কারণ এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে। মানুষ মনে করে টাকা তখনই বড় হয় যখন অনেক বড় অ্যামাউন্ট লাগানো হয়, কিন্তু সত্যিটা হলো টাকা অ্যামাউন্ট থেকে না, রেট আর টাইম থেকে বাড়ে। 732 রুল এই খেলাটাকেই সহজ ভাষায় বোঝায়। যদি আপনি গড়ে 10% রিটার্ন পান, তাহলে আপনার টাকা প্রায় 7 বছরে দ্বিগুণ হয়ে যায়। ধরুন আপনি 1 লাখ ইনভেস্ট করলেন, যদি বছরে 10% রিটার্ন পান, তাহলে প্রায় 7 বছরে সেটা 2 লাখের কাছাকাছি হয়ে যাবে। শুনতে খুব রোমাঞ্চকর লাগে না, তাই না? 7 বছর অপেক্ষা আর শুধু দ্বিগুণ। এই কারণেই বেশিরভাগ মানুষ মাঝপথে থেমে যায়, কারণ প্রথম 7 বছর হলো কম্পাউন্ডিংয়ের সবচেয়ে ধীর অংশ। এই ফেজেই মানুষ পেশেন্স হারায়। প্রথম বছরে 10% মানে মাত্র 10,000 বৃদ্ধি, দ্বিতীয় বছরে 10% এখন 12,000-এর উপর লাগবে, তৃতীয় বছরে সেটা আরও একটু বেশিতে। শুরুর বৃদ্ধি ছোট দেখায়, ধীর মনে হয়, বিরক্তিকর লাগে, কিন্তু আসল খেলা এখান থেকেই শুরু হয়। প্রথম 7 বছরে বেস তৈরি হয়। এই 7 বছরে আপনি বড়লোক হন না, আপনি ভিত্তি তৈরি করেন, মাটি প্রস্তুত করেন, গতি জমা করেন। যখন 1 লাখ থেকে 2 লাখ হয়, মানুষ বলে এতটুকুই, কিন্তু তারা বোঝে না যে এরপর যা হবে সেটা আলাদা। এবার শুরু হয় পরের 3 বছর। যখন 2 লাখের উপর 10% লাগে, তখন বৃদ্ধি হয় 20,000, 10,000 না। এটাই পার্থক্য। এখন টাকা নিজেও কামাতে শুরু করেছে। এখন আপনার টাকা আপনার জন্য কাজ করছে। পরের 3 বছরে গ্রোথ দ্রুততর হয়, কারণ এখন প্রতি বছরের বৃদ্ধি আগের বছরের চেয়ে বড় হতে থাকে। গ্রাফ এখন একটু উপরে উঠতে দেখা যেতে লাগলো। আর তারপর আসে শেষের 2 বছর। এই ফেজকে বলা হয় এক্সপোনেনশিয়াল জাম্প। যখন বেস বড় হয়ে যায়, তখন 10%ও অনেক বড় হয়ে যায়। 4 লাখ থাকলে 10% মানে 40,000, 8 লাখ থাকলে 10% মানে 80,000। এখন বৃদ্ধি স্যালারির মতো লাগতে শুরু করে। আর এটাই কম্পাউন্ডিংয়ের জাদু। প্রথম 7 বছরে আপনি পরিশ্রম করেন, পরের 3 বছরে পরিশ্রমের প্রভাব দেখা দিতে শুরু করে, শেষ 2 বছরে টাকা রকেটের মতো ছোটে। এই কারণেই এটাকে 732 রুল বলা হয়।
এটা কোনো জাদুকরী ফর্মুলা না, এটা সময়ের গণিত। শুরুতে লাইন সোজা মনে হয়, ধীরে ধীরে কার্ভ তৈরি হয়, তারপর সেই কার্ভ দ্রুত গতিতে উপরে উঠে যায়। কম্পাউন্ডিং শুরুতে বোরিং লাগে, ধীর মনে হয় কিছুই হচ্ছে না, কিন্তু আসলে ভেতর ভেতর গতি তৈরি হচ্ছে, যেন বিমান রানওয়েতে দৌড়াচ্ছে। শুরুতে মনে হয় শুধু চলছে, তারপর হঠাৎ মাটি ছেড়ে উড়ে যায়। কম্পাউন্ডিংও ঠিক এই রকম, যত তাড়াতাড়ি শুরু করবেন তত বেশি রানওয়ে পাবেন। মাঝপথে থামলে প্লেন কখনো উড়বে না। 7 বছর দরকার ধৈর্য, 3 বছর দরকার বিশ্বাস, 2 বছরে দেখা যায় চমৎকার। কিন্তু সেই 2 বছর শুধু তাদেরই মেলে যারা প্রথম 7 বছর টিকে থাকে। এবার খুব সহজভাবে বুঝি। ধরুন কেউ 25 বছর বয়সে প্রতি মাসে 5,000 টাকার এসআইপি শুরু করল। রিটার্ন ধরে নিচ্ছি গড়ে বছরে 12%। 5,000 শুনতে বড় অ্যামাউন্ট মনে হয় না, অনেকে বলে এতে কি হবে, কিন্তু খেলা অ্যামাউন্টের না, সময়ের। যদি এই 5,000 প্রতি মাসে টানা 30 বছর ইনভেস্ট করা হয়, তাহলে 55 বছর বয়সে পৌঁছানোর সময় এই রাশি কোটির কাছাকাছি পৌঁছাতে পারে। মনে রাখবেন, এটা জাদু না, লটারি না, কোনো হঠাৎ বড় মুনাফা না, এটা হলো প্রতি মাসের একটা ছোট্ট অভ্যাস, যেটা সময়ের সাথে মিলে বিশাল হয়ে যায়। এবার এই উদাহরণটা বদলাই। যদি ওই একই 5,000-এর এসআইপি কেউ 35 বছর বয়সে শুরু করে এবং 55 বছর পর্যন্ত, মানে মাত্র 20 বছর ইনভেস্ট করে, তাহলে তার ফাইনাল কর্পাস প্রায় অর্ধেক হয়ে যাবে। অ্যামাউন্ট একই, রিটার্ন একই, ডিসিপ্লিনও একই, তবুও ফলাফল আলাদা। কেন? কারণ কম্পাউন্ডিংয়ের শুধু একটাই দরকার, টাইম। 25 বছরে শুরু করলে 10 বছর এক্সট্রা পাওয়া যায়, আর সেই 10 বছরই সবচেয়ে শক্তিশালী। শুরুর বছরগুলোতে টাকা ছোট মনে হয়, কিন্তু যত বেস বড় হয়, ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট যোগ হতে থাকে। আগে আপনার ইনভেস্টমেন্ট বাড়ে, তারপর সেই ইনভেস্টমেন্টের রিটার্ন বাড়ে, তারপর সেই রিটার্নের উপরেও রিটার্ন বাড়ে। এটাই কম্পাউন্ডিংয়ের আসল খেলা। ওয়ারেন বাফেটের ফর্মুলা। ওয়ারেন বাফেট বলেন, খরচের পর যা বাঁচে তা সঞ্চয় করো না, আগে সঞ্চয় করো, তারপর যা বাঁচে তা খরচ করো। এই কথাটা শুনতে খুব সাধারণ লাগে, কিন্তু এটাই ওয়েলথের ভিত্তি। বেশিরভাগ মানুষ কি করে, আগে খরচ, তারপর সেভিং, আর যখন কিছুই বাঁচে না, তখন ইনভেস্টমেন্ট কোথা থেকে হবে? বাফেটের শক্তি শুধু তার মাথা ছিল না, তার আসল শক্তি ছিল আর্লি স্টার্ট প্লাস পেশেন্স। তিনি অনেক তাড়াতাড়ি ইনভেস্ট করা শুরু করেছিলেন, আর তার চেয়েও বড় কথা, মাঝপথে থামতে শেখেননি। তার বেশিরভাগ ওয়েলথ তৈরি হয়েছে 50 বছর বয়সের পরে। কেন? কারণ তখন কম্পাউন্ডিং দশকের পর দশক সময় জমিয়ে ফেলেছিল। সবচেয়ে বড় ভুল কি? দেরিতে শুরু করা। 25 বছরে শুরু করলে ফ্রিডম, 35 বছরে শুরু করলে প্রেশার। 25-এ শুরু করলে সময় আপনার সাথে থাকবে, 35-এ শুরু করলে সময় আপনার বিরুদ্ধে দৌড়াবে। যে 25-এ শুরু করে ধীরে ধীরে বেস তৈরি করে, কম্পাউন্ডিংয়ের পুরো 30 বছর পায়। যে 35-এ শুরু করে, তাকে একই লক্ষ্যে পৌঁছাতে বেশি অ্যামাউন্ট লাগাতে হয়, বেশি রিস্ক নিতে হয়, বেশি স্ট্রেস সহ্য করতে হয়। সময় কেনা যায় না, লোন দিয়ে না, হাই স্যালারি দিয়ে না। স্যালারি বাড়ানো যায়, ইনভেস্টমেন্ট বাড়ানো যায়, রিস্ক বাড়ানো যায়, কিন্তু সময় বাড়ানো যায় না। এই কারণেই আর্লি স্টার্ট হলো একটা আনফেয়ার অ্যাডভান্টেজ। শেষ পর্যায়ের তুলনা। 36 বছর বয়সে ছবিটা স্পষ্ট হয়ে গেছিল। শুভম ফিন্যান্সিয়ালি ফ্রি, তার অ্যাসেটগুলো তার হয়ে কাজ করছে। আকাশ 5 বছরের মধ্যে রিটায়ারমেন্টের প্রস্তুতি নিচ্ছে। তার কর্পাস এত বড় হয়ে গেছিল যে প্যাসিভ ইনকাম তৈরি হয়ে গেছিল। বিজয়ের 20 বছর ইএমআই বাকি, স্যালারি বেড়েছে, কিন্তু খরচ তার চেয়ে দ্রুত বেড়েছে। পার্থক্য ইনকামে ছিল না, পার্থক্য ছিল চিন্তায় আর ডিসিপ্লিনে। স্যালারি কম হওয়া প্রবলেম না, অনেকেই কম স্যালারি দিয়ে শুরু করে। হ্যাবিটই আসল প্রবলেম। যদি অভ্যেস থাকে আগে খরচ করার, তাহলে লাখ কামাও বা 10 লাখ, অভাব লাগতেই থাকবে। আর্লি স্টার্ট ইকুয়ালস আনফেয়ার অ্যাডভান্টেজ। যত তাড়াতাড়ি শুরু, তত লম্বা রানওয়ে। কম্পাউন্ডিং ধীরে শুরু হয়, প্রথমে বোরিং লাগে, ধীর লাগে, কিন্তু যারা টিকে থাকে তাদের জন্য সেই কম্পাউন্ডিংই অপ্রতিরোধ্য হয়ে যায়। আর শেষ কথা, বড়লোক সে হয় না যে সবচেয়ে বেশি কামায়, বড়লোক সে হয় যে সবচেয়ে বেশি সময় ধরে ডিসিপ্লিনড থাকে। আজকের গল্পে যদি কোথাও না কোথাও আপনি নিজের চেহারা দেখতে পান, যদি মনে হয় আপনিও বিজয়ের মতো দৌড়াচ্ছেন, অথবা শুভম আর আকাশের মতো সিস্টেম তৈরি করতে চান, তাহলে এখন সিদ্ধান্ত আপনার হাতে। ওয়েলথ এম্পায়ারে আমরা শর্টকাট বিক্রি করি না, ওভারনাইট সাকসেসের গল্প বলি না। এখানে আমরা হাইপ না, সিস্টেম শেখাই। কামাও না, বুদ্ধি করে বাড়াও।